দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন। আর অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আরিফ। ফারহান আরিফ, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে নাগরিক টিভির দর্শক যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলে থাকি, সেই সাথে জানার চেষ্টা করে থাকি যে এর পেছনের কারণগুলো কি। আমরা এই মুহূর্তে যদি একটু ক্যাম্পাসের চিত্রের দিকে তাকাই, নানা জায়গায় ছাত্র রাজনীতির বিষয়টা সবচেয়ে আলোচিত ইস্যু। এই ছাত্র রাজনীতি, ছাত্ররা কি করছে এবং বর্তমান ছাত্রদের সবচেয়ে বড় সংকটগুলো কি, এই আমরা যেহেতু একজন ছাত্র নেতাকে পেয়েছি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে, তাকে আমরা একটু এই বিষয়গুলো জানতে চাই। সেই সাথে আমরা একটু জিনিস খেয়াল করে দেখবেন যে নানা জায়গায় নানা সময়ে ভাষা নিয়ে যে ভাষার যে ব্যবহার, কুরুচিপূর্ণ ব্যবহার বলেন আর নানা রকমের যে ব্যবহার দেখছি আমরা বর্তমানে ছাত্র রাজনীতির মাঠে, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। আমি প্রথমে একটু জানতে চাই যে বর্তমানে ছাত্র রাজনীতির সবচেয়ে বড় সংকটটা কোথায়? ধন্যবাদ শাখাওয়াত ভাই। ছাত্র রাজনীতি তো একটা আবহমান ঐতিহ্য আছে বাংলাদেশে। আপনি যদি লক্ষ্য করে থাকেন, ইতিহাসের আলোকে যদি লক্ষ্য করে থাকেন, বাংলাদেশের 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ যেই 24-এর যে গণ অভ্যুত্থান, প্রত্যেকটি পর্যায়েই বাংলাদেশের ছাত্র সমাজের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের অসংখ্য ছাত্র মেধাবী শিক্ষার্থীরা প্রাণ দিয়েছেন। পরবর্তীতে 1990 সালে যেই গণ অভ্যুত্থান হলো, সেখানেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমি এই সংগঠনের একজন কর্মী হিসেবে গর্ববোধ করি যে নেতৃত্বস্থানীয় পর্যায়ে থেকে, সামনে থেকে তারা কিন্তু আন্দোলনকে সফল করেছে। যে স্বৈরাচার বিরোধী আন্দোলন যেটাকে আমরা বলি, টানা 10 বছরের যে আন্দোলন ছিল, 9 বছরের আন্দোলন ছিল। এছাড়াও পরবর্তীতে গণতন্ত্র পুনরুদ্ধার, গণতন্ত্র সুরক্ষা এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা, প্রত্যেকটি পর্যায়েই আমরা দেখেছি ছাত্রদল সাধারণ সকল ছাত্র সমাজকে যারা আছে তাদের সাথে নিয়ে কাজ করেছে এবং প্রতিটি পর্যায়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে অসংখ্য রক্ত, ঘাম, শ্রম বিসর্জনের মাধ্যমে কিন্তু আমরা এই বাংলাদেশে গত 54 বছর এই পর্যন্ত এসে পৌঁছেছি। এবং এর মাঝে 2007 সালে আপনার মনে আছে যখন 111-এর সামরিক স্বৈরাচার, তথাকথিত একটা স্ট্রাকচারাল স্বৈরাচার সরকার প্রতিষ্ঠিত হয়, সেখানেও কিন্তু ছাত্ররা একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গণতান্ত্রিক যেই ট্রেন আছে সেই ট্রেনটাকে আবার চালু করার জন্য। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল শেখ হাসিনা, সেখানে রাজনীতি, ছাত্র রাজনীতি তো বটেই, পুরো রাজনৈতিক ব্যবস্থাটাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের যতগুলো পিলার আছে সবগুলো পিলারকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং ছাত্র রাজনীতির মূলত যে নৈতিক অবক্ষয়টা সৃষ্টি হয়, যে সংকটটা শুরু হয়, সেখান থেকে বেসিক্যালি এই শুরুটা, বিগত ফ্যাসিস্ট সরকার আমল যেটা, সেখান থেকে মূলত এই শুরুটা হয়। তো পরবর্তীতে আমরা দেখলাম যে একটা জনগণের যে ক্ষোভ, সেটা বিস্ফোরিত আকারে উন্মোচিত হলো 24-এর জুলাই আগস্টে এবং সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতিত স্বৈরাচার বিদায় হলো এবং বাংলাদেশ আবার নতুনভাবে গণতান্ত্রিক যেই ধারা আছে সেই ধারাতে পুনরায় প্রত্যাবর্তন করলো। কিন্তু আমরা যেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আমরা এই আন্দোলনটা করেছি, সেই আন্দোলন একটা পর্যায়ে আমাদের অর্জিত হয়েছে, কিন্তু এখনো আমরা মনে করি যে এখনো অনেকগুলো পথ আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখছি যে এখন যে রাজনীতির যেই সংকটটা তৈরি হয়েছে, সেই জায়গাগুলোতে আমরা দেখছি যে আমি কয়েকটা কারণ আপনাকে উল্লেখ করতে চাই। প্রথমত, রাজনীতিতে ছাত্রদের যে রাজনীতি, সেখানে একজন ছাত্র নেতাকে বা ছাত্র রাজনীতির একজন কর্মীকে ছাত্র হিসেবে যে পরিচয়টা তার রয়েছে, সেই ছাত্র পরিচয়ের চেয়ে গুরুত্বপূর্ণ বা মুখ্য ভূমিকা পালন করছে দলীয় কর্মী হওয়াটা। একজন ছাত্র, সংক্ষেপে যদি বলতে যাই, একজন ছাত্র রাজনীতিবিদ তার ছাত্রত্ব পরিচয়ের চেয়ে দলীয় কর্মীর যে পরিচয়, সেটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। এটা একটা বড় সংকটের কারণ আমি মনে করি। দ্বিতীয় সংকটটা হচ্ছে চিন্তার সংকীর্ণতাটা দাঁড়িয়ে গেছে। এটা আমরা জানি যে আমরা যেহেতু ছাত্র এবং ছাত্র রাজনীতিটা করি, তা আমাদের মূল কাজটা হচ্ছে শিক্ষা, সংস্কৃতি, এগুলো নিয়ে আমাদেরকে কাজ করা উচিত। কিন্তু আমরা অ্যারিস্টটল একটা কথা বলেছেন যে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিং হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড।
এই শিক্ষার মাধ্যমে কিন্তু আপনি পুরো বিশ্বকে পরিবর্তন করে দিতে পারেন। কিন্তু আমরা দেখছি যে আমরা যারা শিক্ষার্থী রয়েছে আমরা এই জায়গাটাতে আর নেই, বরং আমরা আসলে আমাদের সংস্কৃতি মন যেটাকে আমরা বলে থাকি সেটাও অবশিষ্ট নেই। মোটা দাগে দুইটা কারণ আমি আপনাকে বলেছি। এর চেয়ে আরেকটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ছাত্রদের যে সমস্ত কর্তব্যগুলো রয়েছে, যে সমস্ত অধিকারগুলো রয়েছে, সেই জায়গাগুলো থেকে আমরা সরে এসেছি। ছাত্র রাজনীতি আসলে কাজ কি? ছাত্র রাজনীতির কাজ হচ্ছে নিজের অধিকার আদায়ে সচেতন থাকা এবং রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি এবং এমনকি নিজের শিক্ষা প্রতিষ্ঠান সহ নিজের প্রতিও যে ধরনের কর্তব্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সচেতন থাকা, নির্ধারণ করা এবং সেই কর্তব্য পালনে নিজে থেকে উদ্যোগী হওয়া। একই সাথে সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা। সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে সরকারকে এবং সকল রাজনৈতিক দলগুলোকে একটা জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা, এগুলো হচ্ছে এবং শিক্ষার্থীদের কল্যাণে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। তো এই জায়গাগুলো থেকে আমরা সরে এসেছি। আমরা বরং যেটা আমি পূর্বেই বলেছি যে আমরা হচ্ছে ছাত্রত্বের জায়গা থেকে সরে গিয়ে আমরা দলীয় কর্মী পরিচয়টাকে প্রাধান্য দিচ্ছি এবং এটা একই সাথে সমাজের প্রতি যেমন অবিচার করা হচ্ছে, তেমন আমি মনে করি যে আমাদের নিজেদের প্রতি অবিচার করা হচ্ছে। যেটা আমার দ্বিতীয় যে কজটা বলেছি সেখানে উল্লেখ করেছি যে শিক্ষা নিয়ে কাজ করার কথা, কিন্তু আমরা শিক্ষা এবং সংস্কৃতির বিপরীতে গিয়ে আমরা হচ্ছে নিজেদের ক্ষমতা প্রয়োগ এবং এই যে ছাত্রত্বের যে সংজ্ঞাটা সেটাকে আমরা ভুলে গিয়েছি। সো এই জায়গাটাতে যদি আমরা কাজ করতে পারি তাহলে ছাত্র রাজনীতির যেই আপনার পুরনো যে ঐতিহ্যটা রয়েছে আমাদের, সেই ঐতিহ্যে আমরা ফিরতে পারবো বলে আমি মনে করি। কারণ আপনি সমাজকে চেঞ্জ করতে হলে, আমি অ্যারিস্টটলের একটু কোটেশন উদ্ধৃতি হিসেবে উল্লেখ করেছিলাম, সেখানে বলেছি যে শিক্ষার মাধ্যমে আপনি সমাজকে পরিবর্তন করতে পারেন। সো আপনি যদি শিক্ষা নিয়ে কাজ না করেন, আপনার ভিতরে যদি শিক্ষার আলো যদি আপনার ভিতরে প্রবেশ না করে, তাহলে সেটা পরিস্ফুটিত হবে না, প্রতিফলিত হবে না। আপনার ভিতরে প্রবেশ করবে, দেন সেটা সমাজকে আলোকিত করবে। সো সেটা যদি আমার মাঝে না থাকে তাহলে আমার যে চিন্তার কাঠামো, সেই চিন্তার কাঠামো থেকেই আমি কিন্তু সমাজকে চিন্তা করব। সো আমি মনে করি যে একটা ছাত্র রাজনীতিবিদ যারা রয়েছে, আমরা যারা ছাত্র রাজনীতি করি, আমাদের প্রত্যেকেই প্রথমত নিজেদের ভিতরে শিক্ষার যে আলো সেটাকে অ্যাবজর্ব করা উচিত এবং সেই আলোকেই হচ্ছে আমাদের জীবনকে গঠন করা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই আলোকে ছড়িয়ে দেওয়া উচিত এবং রাষ্ট্রে সেই আলোকে প্রতিফলন ঘটানো উচিত। শিক্ষা, আপনি যেটা বলেছেন যে সংকটটা কি আসলে কোথায়, একদম ক্যাম্পাস কেন্দ্রিক যদি আমরা চিন্তাগুলো করি তাহলে সেখানে নানা রকমের সংকটগুলো রয়েছে, আমরা সেগুলো নিয়ে কিন্তু কথা বলছি না। যেমন ধরেন আপনি আবাসন সংকট রয়েছে ক্যাম্পাসগুলোতে পরিবহন সংকট রয়েছে ক্যাম্পাসগুলোতে, আপনার শিক্ষা কাঠামোতে যেই ধরনের সৃষ্টিশীল উদ্যোগ দরকার, উৎপাদনমুখী শিক্ষা দরকার, গবেষণা দরকার, সেই জায়গাগুলোতে কোনো ফোকাস নেই। আমি একটু শেষ করি। অবকাঠামো ভিত্তিক যেই শিক্ষা প্রতিষ্ঠানে যে মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু শিক্ষার কোনো উন্নয়ন কিন্তু হচ্ছে না। সো এই জায়গাগুলোতে আমরা কাজ না করে আমরা কিন্তু ছাত্র রাজনীতির পরিমণ্ডলের বাহিরে গিয়ে কথা বলছি। আপনি যদি দেখেন বর্তমানে যারা ছাত্র রাজনীতির তথাকথিত নেতা, বিরোধী দলেও যারা রয়েছেন, তাদের কাছে কিন্তু আপনি যতটা না শিক্ষা সংশ্লিষ্ট ব্যাপারে কথা শুনবেন, তার চেয়ে অনেক বেশি শুনবেন হচ্ছে রাজনৈতিক কথাবার্তা। যেমন আমি ওই জায়গা থেকে একটা জিনিস, আমার প্রশ্ন যে অনেকেই বলে যে এই ছাত্ররা ছাত্র রাজনীতিতে নেতা হয়ে বা না হয়েও নানাভাবে এই যে চাঁদাবাজি সহ নানা জায়গায় নানাভাবে ফ্যাসিলিটেট নেওয়ার চেষ্টা করে। এটা থেকে আমার একটা ছোট প্রশ্ন যে এটা থেকে কি বের হওয়ার সুযোগটা কি? আমি আর সাথে আরেকটা জিনিস আপনাকে একটু যুক্ত করে দিতে চাই যে ধরেন ছাত্র দলের যদি আপনি খুব একটা বড় নেতৃত্বে আছেন, আপনাদের রুট ম্যাপটাও আপনি একটু জানতে চাই। ওকে, থ্যাংক ইউ। আপনি যে অভিযোগগুলোর কথা বলছেন সেই অভিযোগগুলো কিন্তু কেন হচ্ছে, এগুলো আমার পূর্ববর্তী যে আলোচনাটা আছে এই আলোচনার ভিতরে নিহিত আছে। সেখান থেকে যদি আমরা ফোকাসটা দিই তাহলে এটা হয়তো আপনার কাছে ক্লিয়ার হবে। বারবারই বলছি যে রাজনীতিতে যেই ছাত্র রাজনীতির যেই মেরিট, সেটাকে যদি আমরা ধরে রাখি তাহলে এই জিনিসগুলো আর আসবে না। মেধাভিত্তিক এবং সৃজনশীল রাজনীতির মাধ্যমেই এই সমস্ত যেই অপশক্তি বা অপশক্তির প্রয়োগ, এগুলোকে কিন্তু মোকাবেলা করা সম্ভব, এটা আমি মনে করে থাকি। আর সেকেন্ড, আপনি যেটা বলেছেন যে ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতির রোডম্যাপটা কি, আসলে দেখেন ছাত্রদল দীর্ঘদিন যাবৎ আপনার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছে এবং এই আন্দোলন সংগ্রামের যে ধারাবাহিকতা, এটা কিন্তু একেবারে পুরনো একটা ঐতিহ্য আছে, যেটা আমি একটু আগে উল্লেখ করেছি। সেই 90 থেকে শুরু করে, তারও আগে থেকে শুরু করে একেবারে এই রিসেন্ট টাইম পর্যন্ত, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের কথাও যদি আপনি বলেন, সেখানে একক ছাত্র সংগঠন হিসেবে 142 জন ছাত্রদলের নেতাকর্মী শহীদ হয়েছেন। সেখানে খুব মানে প্রমিনেন্ট ছাত্রদলের নেতৃত্ব রয়েছেন। আপনার চিটাগাংয়ের প্রথম শহীদ সৈয়দ ওয়াসিম আকরাম, সেও কিন্তু ছাত্রদলেরই একজন কর্মী। তো এই যে
একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ছাত্রদল এই পর্যন্ত এসেছে। তো এই মুহূর্তে ছাত্রদলের সামনে একটা অপার সম্ভাবনা দাঁড়িয়েছে যে তার মাধ্যমে রাষ্ট্রকে অনেক কিছু দেওয়ার, রাষ্ট্র এবং সরকার সমাজ সবাইকে অনেক কিছু দেওয়ার একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের সামনে কিন্তু সে দাঁড়িয়ে আছে। তো এই জায়গাতে দাঁড়িয়ে আমি মনে করি যে বর্তমান যে বিশ্ব ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা এইটাকে খুব গভীরভাবে উপলব্ধি করা উচিত ছাত্রদলের, এবং সেটা করবে। এবং এই বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যেমন আপনি ধরেন আমরা এখনকার সময়টাকে কি বলি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়টাকে আমরা বলি, এবং এই সময়ে এসে আপনার কিন্তু টেকনোলজির প্রসারটা অনেক বেড়েছে। ফারহান আরিফ, আপনি যদি বলছিলেন যে ডিজিটাল এই যুগে কিছু সংকট তৈরি হয়েছে, এই বিষয়টা নিয়ে আপনি। আচ্ছা, ডিজিটাল আমি মূলত ইতিবাচক কথাটা বলতে চাচ্ছিলাম, সংকটের কথাটা পরে আসবে। প্রথমত আমি বলতে চাচ্ছিলাম যে বর্তমানে যেই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা বলি, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলোর প্রভাব অনেক বাড়ছে। তো আমরা ছাত্রদলের প্রসঙ্গে সেখানে সে কি করতে পারে এই বিষয়ে আপনি কথা বলতে চাচ্ছেন। ছাত্রদল অনেক কিছুই করতে পারে, এবং ছাত্রদল এই সমাজ ব্যবস্থার সাথে এবং এই বিশ্ব ব্যবস্থাটাকে যদি বুঝে সেই অনুযায়ী এটাকে কিভাবে কাজে লাগানো যায়, উৎপাদনমুখী এবং একটা সৃষ্টিশীল রাজনীতির প্লট কিভাবে তৈরি করা যায়, সেই জায়গাতে ছাত্রদল কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে এই ডিজিটালাইজেশনের প্রভাব বিস্তারের মাধ্যমে আমরা যেটা দেখছি, বিভিন্ন ডিপ ফেক প্রযুক্তির মাধ্যমে নানা রকমের অপপ্রচার চালানো হচ্ছে, এবং এটা মত প্রকাশের স্বাধীনতাকে খুবই ক্ষুণ্ণ করছে। হ্যাঁ, জন স্টুয়ার্ট মিল বলেছেন যে তার অন লিবার্টিতে যে মতকে প্রকাশ করতে দাও, যদি ভুল মত হয় সেটাকেও প্রকাশ করতে দাও, কারণ ভুল মতের মাধ্যমে অনেক সময় দেখা যায় যে সত্যের বিস্তার ঘটে, সত্যটা স্পষ্ট হয়, বেরিয়ে আসে। কিন্তু এখানে একটা সংকট তৈরি হয়। সংকটটা হচ্ছে যে সেই ভুল মতকে যদি আমরা আকণ্ঠ চিত্তে গ্রহণ করতে যাই, তাহলে কিন্তু সমাজে অস্থিরতা তৈরি হয়। যদি বারবার বলতে থাকে নাকি ওই তখন সত্য মনে হয়। হ্যাঁ, সেটাই। একটা আধুনিক রাষ্ট্রবিজ্ঞান একটা মত আছে যে তোমার স্বাধীনতা ঠিক সেখানেই থামবে যেখানে অন্যের স্বাধীনতা বা চরিত্র হনন হয়, সেখান থেকে কিন্তু স্বাধীনতা থামবে, ঠিক সে পর্যন্ত স্বাধীনতাটা থাকে। তাই বলে এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এটা খুবই একটা কমপ্লেক্স একটা সিচুয়েশন। আপনি এখানে কিভাবে সমন্বয় করবেন সেটাকে একটু দেখার বিষয়, এবং এই দায়িত্বটা কিন্তু রাষ্ট্রে আমরা বর্তমান সময় যদি দেখে থাকি যে বিভিন্ন অনলাইন প্রোপাগান্ডা, বিশেষত বট আইডির একটা সিজন চলছে। এই বট আইডির মাধ্যমে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে তাদের চরিত্র হনন করা হচ্ছে, অযথাই নানা রকমের অভিযোগ তৈরি করে, এবং সেটার মাধ্যমে একটা হাইপ তুলে, বিশেষ করে বর্তমানে কতিপয় নেতৃত্ব, আমি নাম নিতে চাই না, তাদের মাধ্যমে দেখবেন একটা হাইপ তুলে সেটাকে হচ্ছে সমাজের মধ্যে বিস্তৃত করে দেওয়া হচ্ছে, ঘৃণার রাজনীতি উৎপাদন করা হচ্ছে, ব্যক্তি বিশেষের চরিত্র হননের রাজনীতি করা হচ্ছে। হ্যাঁ, এবং রাজনীতিটাকে কলুষিত করে, যখন রাজনীতিকে মোকাবেলা না করে, রাজনৈতিকভাবে মোকাবেলা না করে, রাজনীতিকে চরিত্র হননের একটা হাতিয়ার হিসেবে গ্রহণ করা হয়েছে। এবং ভাষার ক্ষেত্রে যদি আপনি খেয়াল করে দেখবেন যে নানা ধরনের অশালীন ভাষার প্রয়োগ হচ্ছে। এইটার ব্যাপারে রাষ্ট্রকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় যেতে হবে। সেটা হচ্ছে যে আপনি কিভাবে এই পজিটিভিটি এবং নেগেটিভিটি দুটার মাঝখানে সমন্বয় করবেন। সমন্বয়টা খুবই কঠিন, কিন্তু এই সমন্বয়টা রাষ্ট্রের করতে হবে। অর্থাৎ আইনের মাধ্যমে যেমন আপনি এই মত প্রকাশের স্বাধীনতাকে একেবারে সীমিত করে দিতে পারেন না, ঠিক তেমনি মত প্রকাশের নামে যে ধরনের অপপ্রচারগুলো চলছে সেটাকেও আপনি কিন্তু খুব বেশি এক্সপ্লয়েট হতে দিতে পারেন না। সো এই জায়গাটাতে সমন্বয় করে আমি মনে করি যে যেই নিরাপত্তা আইনগুলো আছে সেগুলোকে প্রয়োগ করা উচিত। এটাকে এক বাক স্বাধীনতার নামে অবাধ গালিগালাজকে প্রশ্রয় দেওয়া উচিত না। আবার বাক স্বাধীনতাকে একেবারেই আপনি গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে পারবেন না, শুধুমাত্র আমার কি বলে এটাকে সেলফ সেন্সরশিপ চাপিয়ে দেওয়া হবে, সেটাও করা যাবে না। সো এই দুইয়ের মাঝখানে সমন্বয় করতে হবে, আমি এটাই মনে করে থাকি। আমি আর একেবারে ছোট করে শেষ মুহূর্তে জানতে চাই আপনার কাছে যে আপনি তো ছাত্র নেতৃত্বের একটা বড় অবস্থানে আছেন, সেই জায়গায় আপনি কিভাবে এই অনুপ্রেরণা পেলেন, এবং তরুণদের উদ্দেশ্যে ছাত্র রাজনীতির যে আসার ক্ষেত্রে তরুণরা কিভাবে আপনার কাছ থেকে উদ্বুদ্ধ হতে পারে? ছাত্র রাজনীতির অনুপ্রেরণার গল্পটা যদি বলতে চাই, এটা অনেক লম্বা একটা স্টোরি হবে। সো আমি এটা বলতে এই মুহূর্তে, যেহেতু সময় খুবই সংকীর্ণ, আমি এটা এই মুহূর্তে খুব লম্বাভাবে না বলে আমি এক কথাই বলতে চাই, সেটা হচ্ছে ছাত্র রাজনীতিতে জড়িত হওয়া, বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে জড়িত হওয়ার পিছনে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এটা একটা বড় গল্প আছে, সেটা অন্য কোনো আলাপ হয়তো বা করবো। তরুণ সমাজের প্রতি যে রাজনীতির আমি যে বার্তাটা দিয়েছি সেটা হচ্ছে যে বর্তমানে যেই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা, সেখানে এটাকে আমরা এইজ অব আইডিয়া বলি, ধারণার যুগ। একটি ধারণা পুরো সমাজ ব্যবস্থা, পুরো বিশ্ব ব্যবস্থাকে বদলে দিতে পারে। সো ইতিবাচক ধারণার মাধ্যমে, ইতিবাচক সৃজনশীলতা উৎপাদনের মাধ্যমে যদি আমরা সমাজ পরিবর্তনের চিন্তা করি, তাহলে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হবে। আমি মনে করি যে যারা মেধাবী
এবং শিক্ষার্থী সমাজ রয়েছেন, তাদেরকে অতিমাত্রায় মানে খুব বেশি করে রাজনীতিতে প্রবেশ করা উচিত। রাজনীতিকে সৃষ্টিশীলতা এবং সহনশীলতা এবং একই সাথে অশ্রাব্য বা কুশ্রাব্য যে সমস্ত বিভিন্ন ন্যারেটিভসগুলো আছে সেগুলোর বাহিরে গিয়ে একটি গঠনমূলক সমাজ, সহনশীল সমাজ গঠনের জন্য একই সাথে সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে অতীতে যে ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল সেটা আমরা আগামী দিনেও ধারাবাহিকতাটাকে জারি রাখতে পারবো বলে আমি বিশ্বাস করে থাকি। ধন্যবাদ ফারহান আরিফ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কথা বলছিলাম ক্যাম্পাসের ছাত্র রাজনীতি। আমরাও চাই যে ছাত্রদের হাত ধরেই দেশটা এগিয়ে যাক এবং এই যে সুন্দর একটি দেশ গড়ার পরিকল্পনা চলছে সেই জায়গায় ন্যূনতম না, শুধু সবচেয়ে বড় ভূমিকা রাখুক আমাদের ছাত্ররা। সেই প্রত্যাশা রেখেই আজ এখানেই শেষ করছি। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।